আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। গতকাল উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এই সনদে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং গুম বিরোধী সনদে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে সরকার হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ইতোমধ্যে একটি কমিশন গঠন করেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ নিয়ে গত দেড় দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সমালোচনা রয়েছে। শেখ হাসিনার সরকারের পতনের পর আয়নাঘর হিসেবে পরিচিত গোপন বন্দিশালা থেকে দীর্ঘ সময় পর বেশ কয়েকজন ব্যক্তি মুক্ত হওয়ার পরে গুমের বিষয়টি জোরালোভাবে সামনে আসে। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত 15 বছরে বাংলাদেশে 700-র বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে 150 জনের বেশি মানুষের খোঁজ এখনও পাওয়া যায়নি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ আত্মীয়দের জন্য বিশেষ নিরাপত্তা তুলে নিয়ে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। গতকাল প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পটভূমিতে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সমন্বয়ে গত 8ই আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যমূলক সব আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এতে আরও বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসনিক ব্যবস্থাপনায় বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সংক্রান্ত বিধান বাস্তবায়ন করা সম্ভব নয়। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের ফল। উপদেষ্টা পরিষদ এটিকে বৈষম্যমূলক বিবেচনা করে আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম, সিলেট ও হবিগঞ্জ জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এদিকে বন্যায় দেশের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 54 জনে। গতকাল বৃহস্পতিবার এই সংখ্যা ছিল 52 জন। মৃতদের মধ্যে 41 জন পুরুষ, 6 জন মহিলা ও 7 জন শিশু রয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় 11টি জেলার 10,09,522টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 54,64,167 জন। বন্যার্তদের আশ্রয়ের জন্য 3,269টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে 4,69,687 জন মানুষ, 38,192টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে বলেও জানায় মন্ত্রণালয়। উল্লেখ্য, মৃতদের মধ্যে ফেনীতে 19 জন, কুমিল্লায় 14, নোয়াখালীতে 8, চট্টগ্রামে 6, কক্সবাজারে 3 এবং খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারের একজন করে রয়েছে। তাছাড়া মৌলভীবাজার জেলায় একজন নিখোঁজ রয়েছেন। দেশের ক্রীড়াঙ্গনে বিদ্যমান ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব সরকারের কাছে উপস্থাপনের জন্য সার্চ কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী 2 মাসের মধ্যে কমিটিকে সরকারের কাছে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব উপস্থাপন করতে বলা হয়েছে। 5 সদস্যের সার্চ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জুবায়েদুর রহমান রানাকে। কমিটিতে সদস্য হিসেবে আছেন সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সাবেক সচিব, হকি খেলোয়াড় মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ, প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, ক্রীড়া সংগঠক মহিউদ্দিন আহমেদ বুলবুল এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক মন্টু কায়সার। সার্চ কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন 2018 এর আলোকে ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থাগুলোর চলমান কার্যক্রম সম্পর্কিত বিষয় পর্যালোচনা করে আগামী 2 মাসের মধ্যে সরকারের কাছে প্রস্তাব আকারে পেশ করবে বলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে। নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে 80 জন নারী প্রশিক্ষণার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুলকুড়ি ইসলামিক একাডেমির ক্লাসরুমে সদর উপজেলা প্রশাসনের সহায়তায় এই ল্যাপটপ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাসমিনা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুড়ি ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আহাদ। 6 মাস ব্যাপী প্রশিক্ষণে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইনিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মোট 130টি ক্লাসের মধ্যে ইতোমধ্যে 61টি ক্লাস সম্পন্ন হয়েছে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ২৫ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচার হবে সন্ধে ৭টায়।